তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা এবং পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকের একটি ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমাদের দুইটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, পার্ট 1 এবং পার্ট 2। ভিডিও দুটি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো আজকে আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে ভিডিওটার যে পিডিএফটি আছে, এই পিডিএফটি তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। মাত্র 99 টাকার বিনিময়ে আমাদের এই পিডিএফটি দেওয়া হবে এবং তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা এবং পুলিশ পরীক্ষার সাজেশন হিসাবে আরও নোট দেওয়া হবে। তো আর যারা নিতে চাও না তারা অবশ্যই আমাদের এই যে নোটগুলি আছে সেগুলি হচ্ছে খাতায় নোট ডাউন করে তোমরা পড়ে নেবে। তো আজকের প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, দর্শন কয়টি ও কী কী? দর্শন হচ্ছে 6টি। এ প্রসঙ্গে আমরা মনে রাখব ন্যায়ের রচয়িতা হচ্ছে গৌতম। বৈশেষিক এর রচয়িতা হচ্ছে ঋষি করনাথ। সাংখ্য এর রচয়িতা হচ্ছে কে? কপিল। পূর্ব মীমাংসা এর রচয়িতা কে? যামিনী। উত্তর মীমাংসা এর রচয়িতা কে? ব্যাসদেব। যোগ এর রচয়িতা কে? পতঞ্জলি। তো এই যে 6টি দর্শন যে আলোচনা করলাম, এই 6টি দর্শনের রচয়িতা কে, এগুলি তোমাদের পরীক্ষায় আসে। এগুলি তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। অনেকবার প্রশ্নটি এসেছিল তোমাদের। পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এবং সবথেকে প্রাচীন পুরাণের নাম কি? মৎস্য পুরাণ হচ্ছে সবথেকে প্রাচীনতম পুরাণ। এবং হচ্ছে মোনা ও নিষ্কা হলো এক ধরনের কি? বৈদিক যুগের স্বর্ণমুদ্রা। তোমাদের আসবে পরীক্ষায় প্রশ্ন যে বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নিচের মধ্যে কোনগুলি হয়, তখন তোমরা ঠিক করবে যে মোনা ও নিষ্ক এগুলি হচ্ছে বৈদিক যুগের কি? স্বর্ণমুদ্রা। নেক্সট, আর্যরা হচ্ছে মূর্তি পূজা করতেন না। আর্যরা কিসের পূজা করতেন না? আর্যরা হচ্ছে মূর্তি পূজা করতেন না। আর্যদের প্রধান ফসলের নাম কি? আর্যদের প্রধান ফসল ছিল যব। এবং ইন্দ্র, এই যে ইন্দ্র আছে, ইন্দ্র হচ্ছে কিসের দেবতা? ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা। অগ্নি হচ্ছে আগুনের দেবতা। বরুণ, ইনি হচ্ছেন জলের দেবতা। প্রাজন্য বৃষ্টির দেবতা। এবং মরুত ঝড়ের দেবতা। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তার জন্য এগুলি তোমাদের করানো হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কনিষ্ক সিংহাসন আরোহণ করেন কত খ্রিস্টাব্দে? কনিষ্ক সিংহাসন আরোহণ করেন 78 খ্রিস্টাব্দে। যেটি কী নামে পরিচিত? যেটি হচ্ছে শকাব্দ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন না, মানে এই যে প্রশ্নটা আমরা করালাম, এই প্রশ্ন সম্পর্কে আরও কী কী প্রশ্ন হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করব। তো খুবই ইম্পর্টেন্ট এই পিডিএফটি তোমাদের জন্য। শকাব্দ প্রচলিত হয় কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে। এবং কনিষ্ক সিংহাসন আরোহণ করেন এই 78 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে গুপ্তাব্দ হচ্ছে 320 খ্রিস্টাব্দে। প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসন লাভ করেন 320 খ্রিস্টাব্দে, যেটিকে বলা হয় গুপ্তাব্দ। তারপর হচ্ছে হর্ষাব্দ হচ্ছে 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের সিংহাসন আরোহণ করেন। এবং 637 খ্রিস্টাব্দে হচ্ছে শশাঙ্কের কী হয়? মৃত্যু হয় বা পরলোক গমন করেন। আরব দেশের সিন্ধু জয় হয় কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। এবং সুলতান মাহমুদ, ইনি হচ্ছে ভারত আক্রমণ করেন 1000 খ্রিস্টপূর্বাব্দে। এই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন মোট কতবার? মোট হচ্ছে 17 বার। তাহলে সুলতান মাহমুদ হচ্ছে ভারত আক্রমণ করেন 1000 খ্রিস্টাব্দে মোট কতবার? মোট হচ্ছে 17 বার। এবার হচ্ছে কুতুবউদ্দিন আইবক কর্তৃক দাসবংশ প্রতিষ্ঠাতা করেন। তার মানে দাসবংশকে প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে। চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? ইনি ভারত আক্রমণ করেন 1221 খ্রিস্টাব্দে। কার সময়কালে? ইলতুৎমিশের সময়কালে। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে? 1336 খ্রিস্টাব্দে। এবং সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা হয় কত সালে? 1414 সালে। এগুলি ইম্পর্টেন্ট, এগুলি তোমাদের পরীক্ষা আসে, কিন্তু মুখস্থ করে রাখবে ভালো করে। পানিপথের প্রথম যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে হয়। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1556 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। এবং বাবরের জন্ম হয় কত সালে? বাবরের জন্ম হয় 1483 খ্রিস্টাব্দে। আর বাবরের বাবার নাম কি? ওমর শেখ মির্জা। নেক্সট হচ্ছে ভাস্কো ডা গামা কালিকট বন্দরে পৌঁছান কত খ্রিস্টাব্দে?
1498 খ্রিস্টাব্দে হচ্ছে কালিকট বন্দরে পৌঁছান। এবং খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1527 খ্রিস্টাব্দে হয় খানুয়ার যুদ্ধ। চৌসার যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে। কনৌজের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। আকবর কর্তৃক দিনী ইলাহি প্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে? 1581 খ্রিস্টাব্দে। তার মানে দিনী ইলাহি কে প্রবর্তন করেন? আকবর প্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে? 1581 খ্রিস্টাব্দে। ইবাদতখানা প্রতিষ্ঠা করেন কে? আকবর। কত খ্রিস্টাব্দে? 1575 সালে। আকবরের আশিরগড় জয় 1601 খ্রিস্টাব্দে। সর্বশেষ জয় হচ্ছে আকবরের আশিরগড় জয় কত খ্রিস্টাব্দে? 1601 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের দার্শনিক উল কি? দার্শনিক উল হচ্ছে জিঙ্ক অক্সাইড। দার্শনিক উল হচ্ছে জিঙ্ক অক্সাইড। তার মানে সিগারেটের লাইটারে ব্যবহৃত হয় কি গ্যাস? বিউটেন গ্যাস হচ্ছে সিগারেটের লাইটারে ব্যবহৃত হয়। পেট্রোলিয়ামের রাসায়নিক নাম কি? পেট্রোলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন। নেক্সট দেখে নেব ভিনিগার কি? ভিনিগার কি? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। পচা ডিমের মতো গন্ধ থাকে হাইড্রোজেন সালফাইড। তোমাদের হচ্ছে অপশন থাকবে যে প্রশ্ন থাকবে পচা ডিমের মতো গন্ধ থাকে নিচের কোন গ্যাসগুলিতে? হাইড্রোজেন সালফাইড হচ্ছে সঠিক উত্তর হবে। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপক যন্ত্রে হচ্ছে ঘন সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। অয়েল অফ ভিট্রিয়ল কি? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। জার্মান সিলভারে কি কি ধাতু থাকে? তামা, দস্তা এবং নিকেল থাকে। নেক্সট দেখে নেব বায়ুপ্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। রেন গজের সাহায্যে বৃষ্টিপাত মাপক যন্ত্র রেন গজ। সেক্সট্যান্স কোনো স্থানের কি অক্ষাংশ নির্ণয় করা হয়। অল্টিমিটার কোনো স্থানে কি উচ্চতা পরিমাপ করা হয়। এবং বাতপতকা বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয়। তো এগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখে নেব ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন কোন সীমারেখা অবস্থিত? ভারত এবং আফগানিস্তানের মধ্যে হচ্ছে ডুরাল্ড লাইন অবস্থিত। এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে ম্যাকমোহন লাইন এটি হচ্ছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত। র্যাডক্লিফ লাইন এটি হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে অবস্থিত। 8 ডিগ্রি চ্যানেল এটি হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে অবস্থিত। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। এবং 10 ডিগ্রি চ্যানেল এটি হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এবং 38তম প্যারালাল এটি হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। 24তম প্যারালাল এটি হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। এই পিডিএফটাতে আমরা হচ্ছে এই যে প্রশ্ন উত্তর আকারে একটা প্রশ্ন থাকবে এবং একটা প্রশ্ন থেকে আরও কী কী প্রশ্ন হতে পারে এইভাবে আমরা এই পিডিএফটির নোটগুলি সাজানো হয়েছে। তা তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবে। 49তম প্যারালাল হচ্ছে আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত। ডানকান প্যাসেজ এটি কি বড় ও ছোট আন্দামানের মধ্যে অবস্থিত। এই নোটগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে এই পিডিএফটি পারচেস করে বা এগুলি তোমরা খাতায় নোট ডাউন করে তোমরা অবশ্যই হচ্ছে পড়ে নেবে ভালো করে। সমগ্র চ্যানেল এটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। এর আগের ভিডিওতে আমাদের হচ্ছে করানো হয়েছে বৌদ্ধ সম্মেলন, 4টা বৌদ্ধ সম্মেলন করা হয়েছে। এখন আমরা করাবো কি এই ভিডিওটিতে জৈন সম্মেলন। প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল এবং কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এবং প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে 300 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। কে ছিলেন তখন? স্থূলভদ্র সময় হয়েছিল। আর হচ্ছে নেক্সট হচ্ছে সভাপতি ছিলেন স্থূলভদ্র। দ্বিতীয় জৈন সম্মেলন হচ্ছে কোথায় হয়েছিল? বল্লভীতে হয়েছিল 512 খ্রিস্টাব্দে। দেবাদিক ক্রমাশ্রমণ সেখানে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট হচ্ছে সেকেন্ড জৈন সম্মেলন শ্বেতাম্বর ও দিগম্বর নামে জৈনরা দুটি ভাগে ভাগ করেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে শ্বেতাম্বর এবং দিগম্বর নামে হচ্ছে কোন জৈন সম্মেলনে হচ্ছে ভাগ হয়ে যায় দুই ভাগে। এটা হচ্ছে সেকেন্ড জৈন সম্মেলনে ভাগ হয়। স্থূলভদ্র ইনি কি ছিলেন? ইনি ছিলেন শ্বেতাম্বর। পার্শ্বনাথ ইনিও ছিলেন শ্বেতাম্বর।
মহাবীর ইনি ছিলেন দিগম্বর এবং ভদ্রবাহু ইনি ছিলেন দিগম্বর। নেক্সট দেখে নেব জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ। এটি প্রাকৃত ভাষায় এবং অর্ধমাগধী ভাষায় লেখা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব। তো ভিডিওটি বেশি লম্বা করব না তোমাদের জন্য। তো আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি করে লাইক দেবে। ধন্যবাদ।